এসএসসি 2026 ব্যাচ দ্বিতীয় ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা কৃষিশিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। এরই মধ্যে আমরা প্রথম পর্ব শেষ করেছি। তোমরা যারা প্রথম পর্বটি মিস করেছো তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে প্রথম পর্বটি দেখে নিয়ে তারপরে এই দ্বিতীয় পর্বটি শুরু করবে। প্রথম পর্ব না দেখে কিন্তু দ্বিতীয় পর্ব শুরু করা যাবে না। তো আশা করছি যে তোমরা আজকের এই দ্বিতীয় পর্বে আমরা 2022 সাল পর্যন্ত প্রথম পর্ব প্রশ্ন দেখেছিলাম। এরপরে 2022-এর আগে যতগুলো সাল রয়েছে সেখান থেকে আমরা সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। এরপরে আমরা দেখি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ 2022 সালে আরেকটি প্রশ্ন এসেছিল প্রথম অধ্যায় থেকে, সেখানে কি বলা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে জনাব আবুল কালাম তার বাড়ির পাশের পুকুরে একটি মাছের একক চাষ করেন। তার চাষকৃত মাছটি 1977 সালে থাইল্যান্ড থেকে প্রথম বাংলাদেশে আনা হয়। মাছটি অধিক ফলনশীল, শক্ত গড়নের এবং সুস্বাদু। 1977 সালে আনা হয়েছে, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 77 সালে কিন্তু আসলে থাই পুঁটি মাছ বাংলাদেশে আসে এবং একদিন তিনি লক্ষ্য করেন তার পুকুরে কিছু মাছের গায়ে ছোট ছোট লাল দাগ দেখা যাচ্ছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলে তিনি বলেন এটি মাছের একটি মারাত্মক রোগ। এই রোগ দমনে কালামকে প্রয়োজনীয় পরামর্শ দেন। আমরা ছোট লাল দাগ মানে কিন্তু আমরা ধরে নিতে পারি যে মাছের ক্ষত রোগ হয়েছে। তো এখানেও দেখো একটি রিপিট প্রশ্ন আছে যে প্লাঙ্কটন কি, তারপরে পুকুরে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা, আবুল কালামের মাছটির বৈশিষ্ট্য এবং সর্বশেষ যে প্রশ্ন মৎস্য কর্মকর্তা আবুল কালামের গৃহীত পদক্ষেপ। তো আমরা প্লাঙ্কটনের সংজ্ঞাটা আগেও দেখেছি, আবারও এখানে আমরা বলতে পারি যে প্লাঙ্কটন হলো জলজ পরিবেশে ভাসমান থাকা অতি ক্ষুদ্র উদ্ভিদ প্রাণী করা যা মাছ ও অন্যান্য প্রাণীদের প্রাকৃতিক খাদ্য হিসাবে কাজ করে। এরপরে আমরা চুন প্রয়োগের যে বিষয়টি, এটির উত্তর আমরা আগে দেখেছি। চুন প্রয়োগ কেন করা হয় সেটি কিন্তু শুরুতে একটু বলে নিবে যে চুন প্রয়োগ মূলত পুকুরের পানির গুণগত মান রক্ষা করার জন্য করা হয়। এরপরে প্রয়োগ কেন করা হয় তুমি এখানে 4টা বা 3টা পয়েন্ট লিখলে কিন্তু পূর্ণ মার্ক পাওয়া যাবে। এরপরে বলা হলো যে মাছটির বৈশিষ্ট্য। দেখো, 1977 সাল থেকে যে মাছটি আনা হয় এবং বসানো হয়েছে উচ্চ ফলনশীল শক্ত গড়নের, এটি কিন্তু রাজপুটি বা থাইপুটি মাছ। তো এটি বাংলাদেশে আনা হয়। রাজপুটি মাছের বৈশিষ্ট্য কি কি, এখানে উদ্দীপকই কিন্তু 2টি বা 3টি বৈশিষ্ট্য রয়েছে, যেমন উচ্চ ফলনশীল, শক্ত গড়নের। এরপরে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটি হলো মাছ তুলনামূলক কম অক্সিজেন এবং বেশি তাপমাত্রা পানিতে টিকে থাকতে পারে। যেহেতু আমাদের দেশ গ্রীষ্ম প্রধান দেশ, সেখানে কিন্তু বেশি তাপমাত্রায় টিকতে পারে। এরকম মাছ আমাদের চাষের জন্য সুবিধাজনক। অল্প সময়ে স্বল্প ব্যয়ে এই মাছ মিশ্র পদ্ধতিতে চাষ করা যায়। 3 মাসে একটি রাজপুটি মাছ 200 থেকে 250 গ্রাম হয়। এই মাছ সব ধরনের খাদ্য গ্রহণ করে, তাই উৎপাদন ব্যয় কম। এই মাছ শক্ত গড়নের, সুস্বাদু এবং এই মাছে রোগ বালাই কম হয়। তো এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে আসতে পারে যে 1974 সালে যদি আসে সেটি কিন্তু আসলে নাইলোটিকা মাছ বা তেলাপিয়া মাছের বৈশিষ্ট্য। তো সেইভাবে আসলে কিন্তু সেটির উত্তর এভাবে লিখতে হবে। এরপরে যে বলা হয়েছে যে আবুল কালামের পুকুরে মৎস্য কর্মকর্তার পরামর্শ বিশ্লেষণ। তো এখানে মৎস্য কর্মকর্তা সঠিক পরামর্শ দিয়েছিলেন, এই কথাটি শুরুতে বলে নিব। যেহেতু শীতকালে ক্ষত রোগ বেশি হয়, সেহেতু এই ক্ষত রোগের প্রতিকার আমরা এর আগের একটি প্রশ্ন পড়েছি। তো ক্ষত রোগের যে প্রতিকার এবং প্রতিরোধ সেটি কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে। যেহেতু এটি রিপিট প্রশ্ন সেহেতু এখানে আমি ব্যাখ্যা করলাম না। তোমরা অবশ্যই এই প্রশ্নটি করবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, এরপরে যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ডে 2022 সালে যে প্রশ্নটি এসেছে সেটি হলো শরীফুল যুব উন্নয়ন প্রশিক্ষণে জানতে পারলো মাছের দ্রুত বৃদ্ধির জন্য সব ধরনের খাদ্য পদার্থের মধ্যে একটি বিশেষ খাবার প্রয়োগ অতীব জরুরি বা অতীব প্রয়োজন। এইটি কিন্তু মূলত সুষম খাদ্য বা সম্পূরক খাদ্যের কথা বলা হয়েছে। তো তিনি সেই খাবার প্রয়োগ করতে দেখেন কিছু মাছ চঞ্চল হয়ে চারিদিকে ছোটাছুটি করছে এবং বস্তুর সাথে শরীর করছে। এটি কিন্তু একটি রোগের কথা বলা হলো এবং মৎস্য কর্মকর্তা পরামর্শে তিনি দ্রুত প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করেন। দেখো, এখানে সম্পূরক খাদ্যের কথা বলা হয়েছে এবং রোগের কথা বলা হয়েছে। তো এখানে কি প্রশ্ন আসছে, দেখো প্লাঙ্কটন কি, এটি কিন্তু একটি রিপিট প্রশ্ন। মাছ সক্রিয়করণের প্রয়োজনীয়তা, এটিও রিপিট প্রশ্ন। উদ্দীপকে উল্লেখিত খাদ্যের প্রয়োগ পদ্ধতি, সেক্ষেত্রে সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি কিন্তু এখানে এসেছে, এটি নতুন প্রশ্ন। এবং উদ্দীপকের আলোকে মৎস্য কর্মকর্তা পরামর্শ, এখানে কিন্তু রোগের প্রতিকার বা প্রতিরোধ সম্পর্কে বলা হয়েছে। তো প্লাঙ্কটনের উত্তর আমরা এর আগেও দিয়েছি 2বার এবং এটি 3য়বার। তো আশা করি এটি পারবে তোমরা। এরপর শুটকিকরণের প্রয়োজনীয়তা। শুটকিকরণের প্রয়োজনীয়তা শুরুতে কিন্তু বলে নেবে যে মাছের আর্দ্রতা কন্ট্রোল করে বা আর্দ্রতা নিয়ন্ত্রণ করে মাছ সংরক্ষণের একটি পদ্ধতি। তারপরে এর প্রয়োজনীয়তা লিখবে। এরপরে দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করা হয় সেই গুরুত্ব লিখবে। এরপরে উদ্দীপকে উল্লেখিত খাদ্যের প্রয়োগ পদ্ধতি, তো সম্পূরক খাদ্য কিভাবে প্রয়োগ করা হয়। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে যে শুরুতে তোমরা বলে নেবে যে মাছের বৃদ্ধির জন্য প্রাকৃতিক
যে খাদ্য প্রয়োগ করা হয় বা বাহ্যিক উৎস থেকে যে খাদ্য প্রয়োগ করা হয় সেটি সম্পূরক খাদ্য। সম্পূরক খাদ্যের প্রয়োগ পদ্ধতি কি সেটি এখানে লিখতে পারবে যে পুকুরের এক স্থানে সব খাদ্য না দিয়ে 4 থেকে 6টি স্থানে খাদ্য ছিটিয়ে দিতে হবে। প্রয়োজনীয় খাদ্য 2 ভাগ করে 1 ভাগ সকালে অন্য ভাগ বিকালে দিতে হবে। খাদ্য গুঁড়ো অবস্থায় না দিয়ে বড় আকৃতিতে বল তৈরি করে দেওয়া ভালো। একর প্রতি 15 কেজির বেশি খাদ্য দেওয়া যাবে না। নির্দিষ্ট বাঁশের সাথে আটকানো চানলিতেই খাদ্য দিতে হবে এবং চিংড়ি নৈশভোজী বলে তাদের সন্ধ্যায় বা রাতে খাবার দিতে হবে। তো এই সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি কিন্তু একটি নতুন প্রশ্ন, আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো এবং এটিও একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে পরবর্তী তোমরা যে কোনো জায়গায় বসে এটি পড়তে পারো। এরপরে দেখো এখানে কিন্তু মাছের যে মৎস্য কর্মকর্তার পরামর্শ, সেখানে আমরা এখানে রোগ নির্ণয় করবো শুরুতে। যে লক্ষ্য করেন কিছু মাছ চঞ্চল হয়ে ছোট ছোট বস্তুর সাথে শরীর ঘটছে, মানে এখানে কিন্তু যেহেতু তার শরীর ঘটছে এটি উকুন বা পরজীবীর আক্রমণ। তো মৎস্য কর্মকর্তার পরামর্শ এই উকুন বা পরজীবীর প্রতিকার নিয়েই হবে। তো সেটি আমরা এখানে লিখবো। শুরুতে বলছি যে আমরা মাছগুলো আরগুলাস নামক এক প্রকার পরজীবী বা উকুন দ্বারা আক্রান্ত হয়েছে, যেটি খালি চোখে দেখা যায় না। তো এর প্রতিকারের ব্যবস্থা কি? আরগুলাস বা উকুন দ্বারা পুকুরের মাছ আক্রান্ত হলে 0.5 ppm ডিপটারেক্স 15 দিন পর পর 2 বার প্রয়োগ করতে হবে। এছাড়া আক্রান্ত মাছকে 15 থেকে 30 ppm পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে আক্রান্ত মাছকে গোসল করাতে হবে। জৈব সার প্রয়োগ বন্ধ করতে হবে। পুকুরের পাশ পরিষ্কার করতে হবে। পুকুরে জাল টেনে গ্যাস কমিয়ে ফেলতে হবে। অতিরিক্ত আক্রমণে মাছ সরিয়ে ফেলতে হবে। এই পরামর্শগুলো মৎস্য কর্মকর্তা দিয়েছেন, যা খুবই যুক্তিযুক্ত। এই কথাটি কিন্তু এভাবেই লিখতে হবে, অর্থাৎ এখানে 5টি পয়েন্ট এবং সাথে জ্ঞান অনুধাবনের জন্য শুরুর যে কথাগুলো রয়েছে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে 2022 সালে আরেকটি প্রশ্ন যদি আমরা দেখি, যে চিত্র দেওয়া ছিল, দেখো এখানে রেস্টম একটি চিংড়ি মাছের চিত্র এবং রেস্টমটা বাঁকা, অর্থাৎ এখানে কিন্তু মূলত বাগদা চিংড়ির কথা বলা হয়েছে। তো এখানে প্রশ্ন আসছিল রাক্ষসী মাছ কি, নিরাপদ মাছ সংরক্ষণের সুবিধা লিখো। উদ্দীপকের চিংড়ি মাছটি চাষের জন্য কিভাবে ঘের নির্মাণ করবে ব্যাখ্যা করো। উদ্দীপকের মাছটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কিরূপ প্রভাব ফেলতে পারে তা বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে কিন্তু আমরা একদম নতুন প্রশ্ন পেয়েছি এবং নতুন প্রশ্ন যেহেতু এখানে আমরা দেখবো যে রাক্ষসী মাছ কি সেটি যদি আমরা লেখার চেষ্টা করি, যে রাক্ষসী মাছের সংজ্ঞা। তো সেক্ষেত্রে দেখো আমরা চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছি মূলত বোয়াল মাছের ছবি। আমরা জানি যে যে সকল মাছ খাদ্যের জন্য অন্য মাছ বা মাছের পোনা খেয়ে ফেলে তাদেরকে রাক্ষসী মাছ বলে, যেমন বোয়াল, চিতল, গজাল। তো রাক্ষসী মাছ কি এটি কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে, আশা করি এটি তোমরা বুঝতে পেরেছো এবং পরীক্ষায় উত্তর লিখতে পারবে। নিরাপদ মাছ সংরক্ষণের সুবিধা। নিরাপদ মাছ সংরক্ষণের কথা কিন্তু শুরুতে বলতে হবে যে মাছের গুণগত মান অক্ষুণ্ণ রেখে এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি না হয় এভাবে মাছ সংরক্ষণ করাকে নিরাপদ মাছ সংরক্ষণ বলে। এর সুবিধা সমূহ নিম্নরূপ, যেমন নিরাপদ মাছ সংরক্ষণের মাধ্যমে মাছের খাদ্য উপাদান যেমন আমিষ ও খনিজ লবণের মান সংরক্ষণ করা হয়। এর মাধ্যমে মাছের ভিতরের এনজাইমের ক্রিয়া নিষ্ক্রিয় করা যায়। মাছের রাসায়নিক উৎপাদনের কার্যক্রম নিষ্ক্রিয় করা যায়। ভোক্তাদের কাছে দীর্ঘদিন সংরক্ষিত মাছের গুণগত মান নিশ্চিত করে পৌঁছানো যায়। এই 3টি বা 4টি পয়েন্ট লিখলে এখানে কিন্তু পূর্ণ মার্ক পাওয়া যাবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে উদ্দীপকে চিংড়ি মাছটি চাষের জন্য ঘের নির্মাণ, অর্থাৎ বাগদার জন্য ঘের নির্মাণ কিভাবে করবে। তো সেক্ষেত্রে আমরা উত্তরটি লিখবো, বাগদা চাষের জন্য ঘেরের কাছাকাছি লবণ পানির উৎস আছে এমন জায়গার নির্বাচন জরুরি। ঘের হবে আয়তাকার বা বর্গাকার। ঘেরের তলদেশ সমতল ও পানি নিষ্কাশনযোগ্য হতে হবে। ঘেরের চারিদিকে বেষ্টনী বাঁধ নির্মাণ করতে হবে। ঘেরের গভীরতা 1.3 মিটার হলে ভালো হয়। ঘেরের স্লুইস গেট এমনভাবে নির্মাণ করতে হবে যেন জোয়ারের পানি কমপক্ষে 30% ঢোকানো যায়। ঘেরের মাটির অম্লমান 6 থেকে 7 এর মধ্যে হবে এবং বাগদা চাষের জন্য পানির লবণাক্ততা 8 থেকে 20 ppm হতে হবে। তো এইভাবে কিন্তু ঘেরের যে বৈশিষ্ট্য সেটি আমরা বর্ণনা করব। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে উদ্দীপকে মাছটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কিরূপ প্রভাব ফেলতে পারে তা বিশ্লেষণ করো। অর্থাৎ এই বাগদার যে গুরুত্ব সেটি এখানে বর্ণনা করা হয়েছে। দেখো বাগদা চিংড়ি বলা হয়েছে শুরুতেই, উদ্দীপকে উল্লেখিত মাছটি বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি অর্থনৈতিক গুরুত্ব নিম্নরূপ, যেমন বাগদা চিংড়ি বাংলাদেশে একটি রপ্তানিযোগ্য মাছ হয়। এই চিংড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। বিশ্বব্যাপী বাগদা চিংড়ি ক্রমবর্ধমান চাহিদার কারণে বাংলাদেশ বাগদার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে উপকূলে প্রায় 2,16,000 জমিতে বাগদা চিংড়ির চাষ হয়। হেক্টর প্রতি উৎপাদন 300 কেজি। এর সাথে মানুষের দারিদ্র বিমোচনের সুবিধা রয়েছে, বেকার সমস্যার সমাধান হয়েছে, কর্মসংস্থান হয়েছে। এই কথাগুলো কিন্তু এই প্রশ্নে উত্তরে বলতে হবে। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে বাগদা চিংড়ি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি
এই যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু একটু বর্ণনামূলক প্রশ্ন, যতটা বর্ণনা করে লিখতে পারবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্ক পেতে সুবিধা হবে। এবং আশা করি যদি একটু বর্ণনা সহকারে লেখো তাহলে তোমাদের যে এক্সামিনার থাকবেন সে হয়তো সন্তুষ্ট হবে এবং পূর্ণ মার্ক দিবেন। এরপরে আমরা 2019 সালের প্রশ্ন দিকে একটু যদি লক্ষ্য করি, দেখো এখানে প্রশ্ন ছিল যে তাহমিনিয়া যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে পুকুরের নাইলোটিকা মাছ চাষ করেন কিন্তু মাছের বৃদ্ধি আশানুরূপ হয়নি। তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ চান। মৎস্য কর্মকর্তা তাকে মাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় এটি বলেন এবং এজন্য মাছের অতিরিক্ত খাদ্য সরবরাহ প্রয়োজন। মৎস্য কর্মকর্তা এই খাদ্য তৈরি কৌশল বুঝিয়ে দেন। তিনি আরো বলেন যে উৎপাদন বৃদ্ধির মূল চাবিকাঠি হলো সম্পূরক খাদ্য। তো সম্পূরক খাদ্যের গুরুত্বের ব্যাপারে কিন্তু এই উদ্দীপকে বলা হয়েছে। এখানে যে প্রথম প্রশ্নটি এসেছে যে একুয়াকালচার কি, দেখো একুয়াকালচার বা মৎস্য চাষ বা মৎস্য পালন এগুলো কিন্তু একই রকমের প্রশ্ন। এরপরে রাসমুটি মাছ চাষ লাভজনক কেন ব্যাখ্যা করো। উদ্দীপকের মৎস্য কর্মকর্তা যেভাবে মাছের খাদ্য তৈরি কৌশল বুঝিয়ে দেন তা ব্যাখ্যা করো, অর্থাৎ সম্পূরক খাদ্য তৈরি কৌশল। এরপরে বলা হলো যে উদ্দীপকের কর্মকর্তার শেষ উক্তির সাথে তুমি কি একমত। শেষ উক্তি ছিল তিনি আরো বলেন যে মাছ উৎপাদন বৃদ্ধির চাবিকাঠি হলো সম্পূরক খাদ্য। তো এটা বিশ্লেষণ করতে হয়েছে। তো চলো আমরা এর উত্তর দেখি যে একুয়াকালচার কি। দেখো এখানে পানিতে বসবাসকারী চাষযোগ্য প্রাণীর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে পরিকল্পিত ও বিজ্ঞান ভিত্তিক প্রজনন ও পরিচর্যা বৃদ্ধি বা উৎপাদন করাই হলো মৎস্য চাষ বা একুয়াকালচার। এখানে কিন্তু শব্দটি মৎস্য চাষ অর্থাৎ মাছ চাষ, চিংড়ি চাষ, কাঁকড়া চাষ যেগুলো আমরা সাধারণত পানিতে চাষ করি এবং অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য সেটি মূলত একুয়াকালচার বা মৎস্য চাষ। এরপরে রাজপুঁটি মাছ চাষ লাভজনক কেন। দেখো 1977 সালে রাজপুঁটি মাছ থাইল্যান্ড থেকে বাংলাদেশে আনা হয়। নিম্নে রাজপুঁটি মাছ চাষের লাভজনক কেন তা ব্যাখ্যা করা হলো। এই মাছ মূলত কম অক্সিজেন এবং বেশি তাপমাত্রায় থাকতে পারে। আমরা কিন্তু এই প্রশ্নটি পড়েছি, বিগত আরেকটি প্রশ্ন এসেছিল রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য, সেটি আর এখানে রিপিট করলাম না যেহেতু আগে আমরা পড়েছি, তো সেখান থেকে পড়ে নিতে পারবে। এরপরে হলো যে খাদ্য তৈরি কৌশল, উদ্দীপকের সম্পূরক খাদ্য তৈরি কৌশল। এখানে আমরা 5টি উপাদান দিয়ে খাদ্য তৈরি করেছি। দেখো 1 নম্বরে পিচ মিল, সরিষার খৈল, চালের মিহি কুড়া, গমের ভুসি ও চিটাগুড়। এর উপাদানগুলো এখানে লেখা রয়েছে যে কত পরিমাণ বা কত পার্সেন্ট দিয়ে এই 100 কেজি খাদ্য তৈরি করা হয়। দেখো সর্বশেষ যে আমরা এই উপাদানগুলো লিখে এই টেবিলটিতে লিখে আমরা বলেছি যে এই উপাদানগুলো গুঁড়ো করে একত্রে মিশিয়ে পানি দিয়ে মন্ড তৈরি করে পিলেট মেশিন দিয়ে বল বা পিলেট তৈরি করতে হবে এবং এরপর শুকিয়ে মাছের বয়স ও জাত অনুযায়ী প্রয়োগ করতে হবে। এভাবেই মাছের সম্পূরক খাদ্য তৈরি পরামর্শ দিয়েছেন মৎস্য কর্মকর্তা। এইভাবেই কিন্তু এই উত্তরটি লিখতে হবে যদি পূর্ণ মার্ক পেতে চাও, তাহলে কিন্তু এভাবেই পয়েন্ট করে এভাবে কিন্তু উত্তরগুলো লিখতে হবে। সর্বশেষ হলো যে মৎস্য কর্মকর্তার যে সম্পূরক খাদ্য নিয়ে যে উক্তি সেটির সাথে তুমি একমত কিনা সেটি অবশ্যই বলতে হবে যে উক্তির সাথে একমত। নিচে একমত হওয়ার কারণ বলতে হবে যে কারণ কি, আমাদের দেশে মাছের নিবিড় চাষের জন্য পুকুরে প্রাকৃতিক খাবারের মাধ্যমে মাছের সঠিক বৃদ্ধি সম্ভব নয়, এজন্য চাহিদা অনুযায়ী বৃদ্ধি হয় না, ফলে সুষম খাদ্য বা সম্পূরক খাদ্য প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এই সম্পূরক খাদ্যের গুরুত্বটি বলবো এবং সর্বশেষ আমরা বলবো এই জন্যই যে সম্পূরক খাদ্য মাছের উৎপাদন বৃদ্ধির চাবিকাঠি মৎস্য কর্মকর্তার উক্তিটি অবশ্যই যথার্থ। তো তোমরা এই প্রশ্নটির উত্তর স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এইটি সম্পূরক খাদ্যের গুরুত্ব এবং এটি কিন্তু অন্যভাবে আসে যে সম্পূরক খাদ্যের গুরুত্ব বর্ণনা করো, সেক্ষেত্রেও কিন্তু এই গুরুত্বগুলো লিখতে হবে। এরপরে 2019 সালে আরেকটি প্রশ্ন যদি আমরা দেখি, দেখো এখানে বলা হয়েছে যে কৃষি বিষয়ক একটি মাসিক পত্রিকা কৃষি কথা, এই পত্রিকায় একটি প্রতিবেদন পড়ে শরীফুল সাহেব জানতে পারে যে চিংড়িকে বাংলাদেশের সাদা সোনা বলা হয় এবং বাংলাদেশে চিংড়ি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। উক্ত প্রতিবেদন পরে উদ্বুদ্ধ হয়ে শরীফুল সাহেব তার পুকুরে চিংড়ি চাষের সিদ্ধান্ত নিলেন। প্রয়োজনীয় পরামর্শের জন্য মৎস্য কর্মকর্তার কাছে গেলেন এবং মৎস্য কর্মকর্তা তাকে মিশ্র চাষ পদ্ধতিতে চিংড়ি চাষের পরামর্শ দিলেন। এখানে প্রথম প্রশ্নটি ছিল প্লাঙ্কটন কি, এটি একটি রিপিট প্রশ্ন। নিরাপদ মাছ সংরক্ষণ প্রয়োজনীয়তা, এটি রিপিট প্রশ্ন। উদ্দীপকে উল্লেখিত চিংড়ির বৈশিষ্ট্যগুলো, এখানে কিন্তু যে চিংড়ির কথা বলা হয়েছে যে পুকুরে চাষ করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু মূলত গলদা চিংড়ির কথা বলা হয়েছে এবং সাদা সোনা যেহেতু বলা হয়েছে সেহেতু এটি মূলত গলদা চিংড়ি। এরপরে বলা হয়েছে শরীফুল সাহেব চিংড়ি চাষের পুকুর কিভাবে প্রস্তুত হবে, অর্থাৎ গলদা চিংড়ি পুকুরে চাষ পদ্ধতি। তো প্লাঙ্কটনের সঙ্গে আমরা আগেই পড়েছি, এটি কিন্তু এ পর্যন্ত আমরা 4বার রিপিট পেলাম, তো আশা করি এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতে পেরেছো। এরপরে নিরাপদ মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটির উত্তর আমরা পড়েছি, তো সেখান থেকে তোমরা লিখে নিবে।
এরপরে যে বৈশিষ্ট্যটি রয়েছে যে গলদা চিংড়ির বৈশিষ্ট্য, দেখো আমরা গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি যে তুলনা করেছি সেখান থেকে কিন্তু এই 5টি বৈশিষ্ট্য আমরা গলদা চিংড়ি লিখে নিতে পারি। এরপরে শরীফুল স্যার কিভাবে চিংড়ির জন্য গলদা চিংড়ির জন্য পুকুর প্রস্তুত করেন, তো সেক্ষেত্রে প্রথমে পুকুর নির্বাচন, পানির গুণাগুণ, পুকুর প্রস্তুতি, সেক্ষেত্রে পুকুরের তলদেশ শুকানো, রাক্ষসে মাছ দমন, চুন প্রয়োগ, সার প্রয়োগ, এভাবে কিন্তু আমরা এর উত্তরগুলো লিখতে পারি। এরপরে আরেকটি প্রশ্ন যদি আমরা দেখি, দেখো এখানেও 2টি ছবি দেওয়া রয়েছে, একটি রেস্টম সোজা আর একটি রেস্টম বাঁকা, অর্থাৎ প্রথম যে ছবিটি সেটি গলদা চিংড়ি, পরেরটি বাগদা চিংড়ি। এই একই ছবির কিন্তু প্রশ্ন আগেও এসেছে। এরপরে ছিল যে মাছ প্রক্রিয়াজাতকরণ কি, মাছ ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কি, চিত্রে ক ও খ এর সাদৃশ্য বৈসাদৃশ্য, বাংলাদেশের প্রেক্ষাপটে ক এর ভবিষ্যৎ সম্ভাবনা, অর্থাৎ গলদা চিংড়ির ভবিষ্যৎ সম্ভাবনা। তো সেক্ষেত্রে মাছ প্রক্রিয়াজাতকরণের সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি যে মাছ আহরণের পর মাছের স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ রেখে যথাযথভাবে পরিবহন, পরিচর্যা, সংরক্ষণ করার প্রক্রিয়া হলো মাছ প্রক্রিয়াজাতকরণ। এরপরে ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কি, ফরমালিন দেওয়া মাছ চেনার উপায়গুলো নিম্নরূপ, যেমন মাছ শক্ত ও অনমনীয় হবে এবং মাছের চক্ষুগুলো ফ্যাকাশে এবং ভিতরের দিকে ঢুকানো থাকবে, মাছের দেহে পিচ্ছিকরণ থাকবে না, মাছের স্বাভাবিক গন্ধ থাকবে না, মাছের ফুলকা কালচে বর্ণের হবে। এভাবে কিন্তু আমরা ফরমালিন দেওয়া মাছ চিহ্নিত করতে পারবো। এরপরে যে প্রশ্নটি যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এটি আমরা বৈসাদৃশ্য আগেই পড়েছি, সেই বৈসাদৃশ্যটি এখানে লেখা রয়েছে যে গলদা ও বাগদা উভয় নিশাচর, এটি হলো সাদৃশ্য। আর উভয় শীর্ষকে রেস্টম বিদ্যমান যা দেখতে সরু তরবারির মতন, উভয় চিংড়ির ক্ষেত্রে রেস্টমের দুই পাশে পুঞ্জাক্ষী থাকে, এটি হলো সাদৃশ্য। আর সব বৈসাদৃশ্য আমরা আগেই পড়েছি, সেখান থেকেই এটি নেওয়া হয়েছে। এরপরে ভবিষ্যৎ সম্ভাবনা অর্থাৎ গলদা চিংড়ির গুরুত্ব, তো গলদা চিংড়ির গুরুত্ব আমরা এভাবে বলতে পারি যে গলদা চিংড়িকে হোয়াইট গল বা সাদা বলা হয়। রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। 10,000 টনের বেশি গলদা চিংড়ি বিদেশে রপ্তানি করা হয়, যার রপ্তানি হয় 23%। বাংলাদেশের সকল অঞ্চলে পুকুর, ঘের বা অন্য জলাশয়ে মিশ্র চাষের মধ্যে চিংড়ি চাষ করা যায়। চিংড়ি চাষ লাভজনক হয়, 5 থেকে 6 মাসের মধ্যে আহরণ করে বাজারজাত করা যায়। গলদা চিংড়িতে রোগ বালাই কম, তাই ঝুঁকিও কম। গলদা চিংড়ি সবসময় উচ্চ মূল্য বজায় থাকে, তাই চিংড়ি চাষে অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। বেকার সমস্যা সমাধান, দারিদ্র বিমোচনে গলদা চিংড়ির ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে ধান খেতে গলদা চিংড়ি চাষ করে কৃষক অর্থ উপার্জন করতে পারে। এই উত্তরটিও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এটি থেকে তোমার 5টি বা 6টি পয়েন্ট লিখতে আশা করি 4 মার্কের প্রশ্নে পূর্ণমান পাবে। এরপরে আরেকটি প্রশ্ন রয়েছে 2019 সালে, যা রাজশাহী, যশোর এবং কুমিল্লা বোর্ডে, যে রিমন বাবার সাথে মাছ বাজারে গিয়ে দেখলো একজন মাছ ব্যবসায়ী তার ঝুড়িতে মাছ ও বরফ স্তরে স্তরে সাজাচ্ছে, অর্থাৎ বরফজাতকরণের পদ্ধতি দেখলো। রিমন বাবাকে জিজ্ঞেস করলো বাবার লোকটি কি কাজ করলো। রিমনের বাবা বললেন যে মাছ যাতে নষ্ট না হয় তার জন্য কাজটি করেছে। তুমি কি জানো রিমন মাছ উৎপাদনের বাংলাদেশ অনেক দূর এগিয়েছে এবং রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। অর্থাৎ এখানে কিন্তু রিমনের বাবা মাছের গুরুত্ব বলেছে। তো সেক্ষেত্রে প্রথম যে প্রশ্ন ফাইটোপ্লাঙ্কটন কি, এর আগের প্রশ্নগুলোতে আমরা প্লাঙ্কটন কি পড়েছি, এখানে বলা হয়েছে ফাইটোপ্লাঙ্কটন কি। মাছ কেন শুকানো হয় অর্থাৎ সূত্রীকরণের গুরুত্ব, এটি রিপিট প্রশ্ন। উদ্দীপক উল্লেখিত মাছ ব্যবসায়ীর কার্যক্রমটি ব্যাখ্যা করা, অর্থাৎ বরফজাতকরণের কার্যক্রম বা কৌশল। উদ্দীপকের আলোকে মাছ ব্যবসায়ীর কার্যক্রমটি যথার্থতা, অর্থাৎ মাছ সংরক্ষণের গুরুত্ব। তো সেক্ষেত্রে ফাইটোপ্লাঙ্কটন, আমরা এখানে ফাইটোপ্লাঙ্কটন হলো মাছে পানিতে বাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ কণা। প্লাঙ্কটন হলো উদ্ভিদ প্রাণী কণা উভয়, কিন্তু ফাইটোপ্লাঙ্কটন হলো উদ্ভিদ কণা যা মাছে প্রাকৃতিক খাদ্য হিসেবে গ্রহণ করে, তাকে ফাইটোপ্লাঙ্কটন বলে। এখানে জুওপ্লাঙ্কটন আসতে পারে, সেক্ষেত্রে পানিতে বাসমান আণুবীক্ষণিক প্রাণী কণা যা মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহার করা, তাকে জুওপ্লাঙ্কটন বলে। এরপরে মাছ কেন শুকানো হয় অর্থাৎ মাছ শুকানোর সূত্রীকরণের গুরুত্ব, সূত্রীকরণের গুরুত্ব আমরা আগেও পড়েছি, সেখান থেকে এটি লেখা যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কার্যক্রম, যে মৎস্য ব্যবসায়ী কার্যক্রম হলো বরফজাতকরণ পদ্ধতি। তো বরফজাতকরণ কিভাবে করা হয়, মাছ ব্যবসায়ী তার মাছ সংরক্ষণের জন্য বরফজাত করেন। এটি একটি স্বল্পকালীন সংরক্ষণ পদ্ধতি। তিনি প্রথমে বাঁশের ঝুড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়ে বাঁশের ঝুড়িতে চটের একটি আস্তরণ দেন, ঝুড়ির তলায় 2 ইঞ্চি পুরো বরফের স্তর দেন, এরপর 1 স্তর মাছ 1 স্তর বরফ দিয়ে ঝুড়িটি পূর্ণ করেন। ঝুড়ি পূর্ণ হওয়ার পর 1 স্তর বরফ দিয়ে মুখ সেলাই করে ঝুড়ির মুখ বন্ধ করে দেন। প্রতি 1 কেজি মাছের জন্য 1 কেজি হারে বরফ ব্যবহার করেন, তাই মাছ ও বরফের অনুপাত সঠিক থাকার কারণে 5 থেকে 7 দিন পর্যন্ত মাছ ভালো থাকে। এরপরে উদ্দীপকের মৎস্য ব্যবসায়ী কার্যক্রমটি যথার্থতা, অর্থাৎ মাছ সংরক্ষণের গুরুত্ব। এখানে মাছ সংরক্ষণের গুরুত্বটি বলা হয়েছে বা নিরাপদ মাছ সংরক্ষণের গুরুত্ব। আমরা এর আগে এই প্রশ্নটি পড়েছি, তারপরও এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে এই উত্তরটি লিখতে পারো। অর্থাৎ মাছ সংরক্ষণ করে দ্রুত যাতে
না পচে এবং দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায় সেটি কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 2018 সালে ঢাকা যশোর দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটি এসেছে, এখানে একটি ছবি দেওয়া রয়েছে এবং প্রশ্ন এসেছে প্লাঙ্কটন কি, রোগাক্রান্ত মাছ কিভাবে চেনা যায়, চিত্রে প্রদর্শিত মাছটির বৈশিষ্ট্য। এখানে কিন্তু রাজপুঁটি মাছের চিত্র রয়েছে, তো রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য এবং প্রদর্শিত মাছটি চাষ করা কি লাভজনক, উত্তর সপক্ষে যুক্তি দেখাও। তো শুরুতে প্লাঙ্কটন কি, প্লাঙ্কটন এ পর্যন্ত 5 বার আমরা পড়েছি, তো নতুন করে আর পড়ার কিছু নেই। আশা করি প্লাঙ্কটনের সংজ্ঞা তোমরা পারবে আসলে। রোগাক্রান্ত মাছ কিভাবে চেনা যায়? দেখো, রোগাক্রান্ত মাছ চেনার স্বাভাবিক কিছু লক্ষণ হলো যে স্বাভাবিক খাদ্যগ্রহণ বন্ধ করে দেয়, পানিতে ভেসে ওঠে, খাবি খায় করতে থাকে, এবং অনেক সময় ফুলকা, আইস, ত্বক, পাখনার ক্ষত দেখা যায়। মাছের আক্রান্ত মাছ শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলে, মাছ শক্ত কিছুর সাথে গা ঘষতে থাকে এবং মাছের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এই এখান থেকে 4টি পয়েন্ট বা 3টি পয়েন্ট লিখলেই কিন্তু তোমরা এখানে পূর্ণমান পাবে। চিত্রে প্রদর্শিত মাছটির বৈশিষ্ট্য, এখানে যেহেতু রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য, তো রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য আমরা আগেও পড়েছি, এটি একটি রিপিট প্রশ্ন, তো আশা করি তোমরা এখান থেকে পারবে। এরপরে চিত্রে প্রদর্শিত মাছটি লাভজনক, অর্থাৎ রাজপুঁটি মাছের গুরুত্ব, আমরা রাজপুঁটি মাছের গুরুত্ব পড়েছি, তো আশা করি এখান থেকেই তোমরা উত্তর পারবে। এবং এখানে সর্বশেষ যে কথাটি বলবে যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে রাজপুঁটি মাছ চাষ লাভজনক। এরপরে 2018 সালে আরেকটি প্রশ্ন যদি আমরা দেখি, যেখানে উদ্দীপক ছিল যে আলাও দীর্ঘদিন ধরে তার পুকুরে মাছ চাষ করলেও মাছ চাষ সম্পর্কে তার কোনো প্রশিক্ষণ নেই। এবছর তিনি তার পুকুরে রুই মাছ চাষ করেন। পোনা মজুতের সপ্তাহখানেক পরে তিনি তার পুকুরে কিছু মাছের ফুলকায় রক্তক্ষরণ, ফুলকা পচা ও ফুলে যাওয়া লক্ষণ দেখতে পান। এমন সমস্যায় তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ নিলে কর্মকর্তা আলাওকে এ রোগের প্রতিরোধ প্রতিকারের জন্য জৈব ব্যবস্থা বলে দেন। এই ব্যবস্থা নেওয়াতে রোগটি পুকুরে ছড়ায়। এখানে প্রশ্ন ছিল যে মাছ প্রক্রিয়াজাতকরণ কি, চিংড়ি চাষ লাভজনক কেন ব্যাখ্যা করো, উদ্দীপকে উল্লেখিত রোগটির কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা করো, মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তো শুরুতে মাছ প্রক্রিয়াজাতকরণ, মাছ প্রক্রিয়াজাতকরণের সঙ্গে আমরা আগেও পড়েছি। মাছের স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য জলাশয় থেকে আহরণ করে যথাযথভাবে পরিবহন, পরিচর্যা, সংরক্ষণের প্রক্রিয়া হলো প্রক্রিয়াজাতকরণ। এখানে মনে রাখতে হবে যে 3টি পদ্ধতি, 3টি জিনিস এখানে: পরিবহন, পরিচর্যা ও সংরক্ষণ। চিংড়ি চাষ লাভজনক কেন, চিংড়ির গুরুত্ব আমরা পড়েছি, চিংড়ির এটিও রিপিট প্রশ্ন, তো এখান থেকেই আমরা উত্তর পারবো। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবং উদ্দীপকের রোগটির কারণ এবং লক্ষণ, দেখো যেহেতু ফুলকার কথা বলা হয়েছে, তো সেহেতু লক্ষণগুলো থেকে বলতে হবে যে এটি ফুলকা পচা রোগ, এটি ছত্রাকের আক্রমণে ঘটে এবং মূল কারণ হলো ছত্রাকজনিত, অর্থাৎ এখানে ব্র্যাঙ্কিওমাইসিস ছত্রাক। এটি যদি নাও মনে থাকে তাহলে কিন্তু অবশ্যই ছত্রাক আক্রমণে ঘটে, এটি বলতে হবে। ফুলকা পচা রোগের লক্ষণ কি? মাছের ফুলকা ফুলে যায়, ফুলকায় রক্ত জমাট বাঁধে এবং পরে পচে যায়, আস্তে আস্তে ফুলকা থেকে রক্তক্ষরণ হয়, মাছ পানির উপরে ভেসে ওঠে এবং শ্বাসকষ্টে মারা যায়। মাছের দেহ বিশেষ করে মাথা কালচে আবরণ রং ধারণ করে এবং মারাত্মক আক্রমণে মাথায় পচন ধরে। এরপরে মৎস্য কর্মকর্তার যৌক্তিকতা, মৎস্য কর্মকর্তা জৈবিক এবং রাসায়নিক পরামর্শ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন, যা খুবই যৌক্তিক। এই কথাটি শুরুতেই বলে নেবে এবং যৌক্তিকতা তুলে ধরার জন্য যে কিভাবে এটি করা হয়, অর্থাৎ মাছ দমনের জন্য এই রোগটি দমনের জন্য কি কি করতে হবে। যেমন মৎস্য কর্মকর্তা জাল টেনে আক্রান্ত মাছ আলাদা করার পরামর্শ দেন, নিয়মিত জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে বলেন, গুণগত মান ঠিক রাখার জন্য চুন প্রয়োগ করতে বলেন, আক্রমণ কমানোর জন্য জৈব সার প্রয়োগ বন্ধ রাখতে বলেন। এরপরে অল্প আক্রান্ত মাছকে 2.5% লবণ পানিতে গোসল করানোর কথা, এরপর ছত্রাকনাশক মিশিয়ে 7 দিন প্রয়োগ করার কথা, এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্নটি 4 মার্কের প্রশ্ন, আমি বারবারই বলছি 4 মার্কের প্রশ্ন একটু ডিটেলস বা বর্ণনা সহকারে লিখলে পূর্ণ মার্ক পাওয়া যাবে। এরপরে 2018 সালে আরেকটি প্রশ্ন রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ডে এসেছিল যে এহসান একজন মৎস্য চাষী, তিনি পুকুরে মাছ চাষ করেন, তিনি নিয়মিত মাছের পরিচর্যার দিকে খেয়াল রাখেন। হঠাৎ একদিন দেখলেন কিছু মাছের পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে এবং দীর্ঘদিন সময় বা দীর্ঘ সময় ধরে ভেসে থাকছে। বিষয়টি তিনি দেখে চিন্তায় পড়েন এবং আক্রান্ত একটি মাছের নমুনা হিসেবে উপজেলা মৎস্য অফিসে নিয়ে গেলে মৎস্য কর্মকর্তা পেটে চাপ দিয়ে তদন্ত বের করা সহ আরো কিছু পরামর্শ দিলেন। এই যে পেটে চাপ দিয়েছে এবং পেট ফুলে গেছে, এটি মূলত পেট ফোলা, উদর ফোলা বা গ্রোপসি রোগের লক্ষণ। তো আমরা ধরেই নিতে পারি যে এটি কিন্তু গ্রোপসি রোগের কথাই প্রশ্নে এসেছে। আমরা জানি যে 3টি রোগ খুবই গুরুত্বপূর্ণ, একটি ক্ষতরোগ, আরেকটি ফুলকা পচা এবং আরেকটি ড্রোপসি। তো এই ড্রোপসি রোগটি কিন্তু এখানে চলে আসলো। দেখো এখানে প্রশ্ন আছে, হ্যাচারি কি, নিরাপদ মাছ সংরক্ষণ প্রয়োজন কেন, এহসানের পুকুরে মাছ কোন রোগে আক্রান্ত ব্যাখ্যা করো।
মৎস্য কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন। তো হ্যাচারি কি? বাণিজ্যিক ভিত্তিতে মাছের পোনা উৎপাদনের জন্য কৃত্রিম প্রজনন খামারই হলো হ্যাচারি। আমরা এটি একটি সহজ প্রশ্ন, কিন্তু অনেক সময় আমরা ধরতে পারি না যে হ্যাচারি কি। সেক্ষেত্রে কিন্তু এই উত্তরটি শুধুমাত্র একটু লিখলে কিন্তু পূর্ণ মার্ক পাবেন। এরপরে নিরাপদ মাছ সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটি আমরা আগে পড়েছি, এটি একটি রিপিট প্রশ্ন, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এসানের পুকুরে মাছ কোন রোগে আক্রান্ত হয়েছে ব্যাখ্যা করো। পুকুরে উদ্দীপকের লক্ষণগুলো থেকে বোঝা যায় মাছগুলো উদর ফোলা বা ড্রপসি রোগে আক্রান্ত হয়েছে। ফুলকাপচ ড্রপসি রোগের কারণ হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। দেখো এখানে একটি মিস্টেক আছে, এখানে ফুলকাপচ রোগের কারণ বলা হয়েছে, আসলে এটি ড্রপসি রোগের কারণ হবে। অবশ্যই এটি ঠিক করে নেবে। এবং ড্রপসি রোগের কারণ হলো অ্যারামোনাস নামক ব্যাকটেরিয়া আক্রমণে ঘটে থাকে। ড্রপসি রোগের লক্ষণ কি? মাছের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়, পেটে হলুদ এবং সবুজ পদার্থ জমা হয়, দেহ থেকে অধিক তরল বা মিউকাস নিঃসৃত হয়, মাছের দেহের ভারসাম্য হারিয়ে ফেলে, খাদ্য অনিয়া ঘটে, আক্রান্ত মাছ পাখনা মুড়িয়ে যায় এবং দীর্ঘক্ষণ পানিতে ভাসতে থাকে, অতিরিক্ত আক্রমণে মাছ মারা যায়। তো এই উদর ফোলা বা ড্রপসি রোগের লক্ষণ এবং প্রতিকার, এটি আমরা কিন্তু বলেছি আগেই গুরুত্বপূর্ণ। তো এখানে লক্ষণ আমরা দেখলাম। এরপরে যে মৎস্য কর্মকর্তা পরামর্শ, এটি মূলত প্রতিকার। তো এখানে মৎস্য কর্মকর্তা চাপ দিয়ে তরল ব্যবহার বের করেন এবং জৈবিক এবং রাসায়নিক পদার্থ পরামর্শ দেন, ব্যবস্থাপনার পরামর্শ দেন, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। তো উল্লেখিত এসানের পুকুরের মাছগুলো ড্রপসি বা উদর ফোলা রোগে আক্রান্ত, মৎস্য কর্মকর্তা তরল বের করে পদ্ধতি দেখিয়ে দেন। এরপর তিনি পুকুরে জৈব সার প্রয়োগ বন্ধ রাখেন, মাছের জাল টেনে সরিয়ে ফেলতে গেলেন, সুষম খাদ্য দিতে পরামর্শ দেন, পুকুরে চুন প্রয়োগ করার পরামর্শ দেন, আক্রান্ত অবস্থায় প্রতি কেজি খাবারের সাথে 100 মিলিগ্রাম হারে ট্রামাইসিন ঔষধ মিশিয়ে 7 দিন খাওয়ানোর পরামর্শ দেন। তাই বলা যায় মৎস্য কর্মকর্তার পরামর্শ অবশ্যই যৌক্তিক এবং এজন্যই মাছের পুকুরের যে আর্থিক ক্ষতি সেখান থেকে এসান রক্ষা পায়। এই কথাগুলো কিন্তু বলতে হবে। এবং 4 মার্কের প্রশ্ন তোমরা বুঝতেই পারো, এটি একটি বর্ণনামূলক প্রশ্ন এবং বর্ণনা করে এটি লিখতে হবে। এরপরে 2017 সালের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে একটি উদ্দীপক ছিল যে আমাদের দেশের মাটি এবং পানির উপযোগী চাষযোগ্য এক প্রকার মাছ বিদেশ থেকে আনা হয়েছে। মাছটি দ্রুত বর্ধনশীল এবং বাজারে চাহিদা রয়েছে। বৈশিষ্ট্য হলো বিপদের সময় পোনাগুলোকে মুখের মধ্যে রাখা এবং ছেড়ে দেওয়া। এটি কিন্তু নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য, অর্থাৎ তেলাপিয়া মাছের বৈশিষ্ট্য। তো এখানে তেলাপিয়ার কথাই বলা হয়েছে। কি কি প্রশ্ন আসছে দেখো, মাছ চাষ কি? ফাইটোপ্লাঙ্কটন মাছের কোন খাবারের কোন ধরনের খাবার? উদ্দীপকে উল্লেখিত মাছটি কোন ধরনের ব্যাখ্যা করো। মাছটি চাষ লাভজনক ব্যাখ্যা করো। মাছ চাষ কি? অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে খাদ্য উপযোগী মাছের প্রজনন, পালন, উৎপাদন, রোগবালাই ব্যবস্থাপনা, আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণের সমগ্র ব্যবস্থাকেই সম্মিলিতভাবে মাছ চাষ বা মৎস্য চাষ বা পিসিকালচার বলে। এটি কিন্তু পিসিকালচারের সঙ্গেও আসতে পারে, মৎস্য চাষের সঙ্গেও আসতে পারে, সেক্ষেত্রে একই উত্তর হবে। এরপরে ফাইটোপ্লাঙ্কটন মাছের কোন ধরনের খাবার? ফাইটোপ্লাঙ্কটন মাছের প্রাকৃতিক খাবার। এখানে ফাইটোপ্লাঙ্কটনের সংজ্ঞা বলতে পারো যে প্রাকৃতিকভাবে জন্মানো ক্ষুদ্র ক্ষুদ্র আনুবক্ষণিক উদ্ভিদ কণা। এরপরে উদ্দীপকে উল্লেখিত কোন ধরনের? মাছটি বিপদের সময় যেহেতু পোনা মুখে নেয়, সেহেতু এটি নাইলোটিকা বা তেলাপিয়া মাছের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তো মাছটি নাইলোটিকা বা তেলাপিয়া মাছ এই মাছের বৈশিষ্ট্য। তো এই মাছের বৈশিষ্ট্য আমরা আগেও পড়েছি, তো সেখান থেকে আমরা লিখতে পারি। তারপরে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই উত্তরটি লেখার জন্য। এরপরে মাছ চাষ লাভজনক, অর্থাৎ নাইলোটিকা মাছ কেন লাভজনক সেটি আমরা এখানে ব্যাখ্যা করেছি। যে 1974 সালে আনা হয়েছে থাইল্যান্ড থেকে, এটি সুস্বাদু, এটা কেন রোগ বালাই কম হয়, মাছের পোনা কিনতে হয় না, এই কথাগুলো এখানে বলা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমরা বর্ণনামূলক আকারে প্রশ্নটির উত্তর দিবে। এরপরে যদি আরেকটি প্রশ্ন আমরা দেখি, 2017 সালে ঢাকা চট্টগ্রাম বরিশাল বোর্ডে এসেছিল যে নিয়াজ তার বাবার সাথে বাজারে এসে একটা রুই মাছ পছন্দ করেন। তার বাবা বলেন এই মাছ কেনা যাবে না, কারণ মাছের গায়ে লালা বা পিসির পদার্থ নেই, এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরো বলেন মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার। অর্থাৎ মাছটি ছিল ফরমালিন দেয়া, এটি ওনার বাবা বুঝতে পেরেছে, সেটি এখানে ব্যাখ্যা করেছে এবং নিরাপদ মাছ সংরক্ষণের গুরুত্বের কথা বলা হয়েছে। প্রশ্ন এসেছে রাক্ষসী মাছ কি? চিংড়িকে নিশাচর প্রাণী কেন বলা হয়? উদ্দীপকের আলোকে নিয়াজের বাবা কি? কিভাবে বুঝলেন মাছটি সংরক্ষণ করা হয়নি ব্যাখ্যা করো এবং সঠিকভাবে সংরক্ষণ দরকার ছিল মূল্যায়ন করো। এখানে যে প্রশ্ন যে রাক্ষসী মাছ কি, এটির উত্তর আমরা আগেও দেখেছি যে সকল মাছ খাদ্যের জন্য অন্য মাছের পোনা বা অন্য মাছ খেয়ে ফেলে তাকে রাক্ষসী মাছ বলে। তো রাক্ষসী মাছের সংজ্ঞা যেহেতু আমরা আরেকবার পড়েছি, সেখান থেকে আর পড়লাম না। তো চিংড়িকে নিশাচর প্রাণী কেন বলা হয়? যেসব প্রাণী তার জীবনযাপনের জন্য স্বাভাবিক কার্যাবলী যেমন খাদ্য গ্রহণ, প্রজনন কার্যক্রম বা অন্যান্য শারীরবৃত্তীয় কাজ রাতে সম্পন্ন করে তাকে নিশাচর প্রাণী বলা হয়। চিংড়ির ক্ষেত্রে অধিকাংশ মাছ কার্যক্রম
রাতে করে, যেমন খাদ্য গ্রহণ, খোলস পাল্টানো, প্রজনন এবং ডিম পাড়া রাতে ঘটে, তাই এদেরকে নিশাচর প্রাণী বলা হয়। উদ্দীপকে কিভাবে বুঝলো মাছটি সঠিকভাবে সংরক্ষিত হয়নি, অর্থাৎ এখানে ফরমালিন দেয়া মাছ এবং ফরমালিনের লক্ষণ আমরা আগেও পড়েছি, সেটি কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে যে মাছ শক্ত অনমনীয় থাকে, মাছের স্বাভাবিক গন্ধ থাকে না, ফুলকা শুকানো থাকে, কালচে রং, আইস শুকিয়ে যায়, পিচ্ছিল পদার্থ থাকে না, কিন্তু দেখতে চকচক থাকে, মাছের মাছি বসে না। এই কথাগুলো কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে। তোমরা প্রশ্নটির উত্তরের স্ক্রিনশট নিতে পারো এবং পরবর্তীতে এটি পড়ে নিতে পারো। এরপরে সঠিকভাবে সংরক্ষণের দরকার ছিল, অর্থাৎ এটি মূলত নিরাপদ মাছ সংরক্ষণের গুরুত্ব। আমরা নিরাপদ মাছ সংরক্ষণের যে পদ্ধতিগুলো জানি, যেমন বড়জাতকরণ, নিমাইতকরণ, শুক্তিকরণ, লবণজাতকরণ, বিভিন্ন পদ্ধতি রয়েছে যাতে পুষ্টিমান ঠিক থাকে এবং মানুষের শরীরে ক্ষতি হয় না। এই কথাটি কিন্তু এখানে ব্যাখ্যা করতে হবে বা বর্ণনা করতে হবে। তোমরা এই প্রশ্নটির উত্তরও স্ক্রিনশট নিতে পারো এবং পরবর্তীতে এটি পড়ে নিতে পারো। এটি আমরা পূর্বে পড়েছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি উত্তর তোমরা পারবে। তো এ পর্যায়ে আমরা কিছু, যদি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি কি প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন এসেছিল, যে নিচে কোনটি রাক্ষসে মাছ, নারকেটিকা মাছ কোন দেশ থেকে বাংলাদেশে আনা হয়, এরপরে কোন মাছ বিপদের সময় পোনা মুখের মধ্যে ডাকে, পুকুরে মাটি ও পানি অম্লত্ব দূর করা যায় কিভাবে, মাছের ড্রপসি রোগের কারণ কি, মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি কয়টি। এভাবে কিন্তু আমরা আসলে অনেকগুলো নৈবিত্তিক আমরা পড়তে পারি এবং সেটি নিয়ে আমি আলাদা ক্লাস তৈরি করার চেষ্টা করব। আশা করি তোমরা বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে পেরেছ। আমি এই প্রথম ক্লাসটি যেহেতু 2 ভাগে নিয়েছি, পরবর্তী ক্লাসগুলো আমি চেষ্টা করবো একভাবে নেওয়ার এবং 15 মিনিটের মধ্যে শেষ করার। আশা করি আজকের ক্লাসটি দীর্ঘ হওয়ার কারণে তোমাদের বিরক্ত হয়নি। পরবর্তীতে অবশ্যই থাকবে সাথে, যাতে আমরা ক্লাসগুলো দ্রুত সময় শেষ করতে পারি। এবং আশা করি তোমরা যদি আমার সাথে থাকো তাহলে এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের খুব অল্প সময়ের মধ্যে এই প্রিপারেশনটি সম্পন্ন হবে। তো সকলকে ধন্যবাদ। আশা করি সকলেই ভালো থাকবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রথম ক্লাস অনুযায়ী আমাদের যে 2টি পর্ব শেষ হলো আজকে, সে 2টি পর্বে আমরা প্রায় 45 মিনিটের মতন ক্লাস নিয়েছি, যেখানে প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখান থেকে একটি প্রশ্নের ধারণা এবং সেখান থেকে আমরা উত্তরের ধারণা পেয়েছি। তো একই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় পত্রের 2য় অধ্যায় নিয়ে পরবর্তী সেশনে আলোচনা করব। সেখানেও 2টি পর্ব থাকবে এবং 2টি পর্বে আমরা 2য় অধ্যায় শেষ করব। এভাবে করে আমরা সবগুলো চ্যাপ্টারে 2টি করে পর্ব শেষ করব। এভাবে 10টি ক্লাসের মাধ্যমে আমরা 2য় পত্র পুরো বইটি আমরা আলোচনা করব। ঠিক একইভাবে এটি শেষ হওয়ার পরে আমরা প্রথম পত্র নিয়ে আবার আলোচনা শুরু করব। তো তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে। আমি চেষ্টা করছি যে 15 থেকে 20 মিনিটের মধ্যে ক্লাসগুলো রাখার। যদি তোমাদের কোনো সমস্যা মনে করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে অথবা আমার সাথে যোগাযোগ করবে। চেষ্টা করবো ভুলগুলো শুনতে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।